নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। ত্রিপুরেশ্বরী মন্দিরে নতুন পরিকাঠামোর উদ্বোধন হবে আগামী 22 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই সূচনা হবে। সেই লক্ষ্যে ত্রিপুরেশ্বরী মন্দিরে এখন চলছে সেই মুহূর্তের প্রস্তুতি। নবরাত্রির বিকেলেই উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে নবরূপে পেতে চলেছে ত্রিপুরাবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে 22 সেপ্টেম্বর সূচনা ঘটবে এর জন্য 51 শক্তিপীঠের এক পীঠে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর সাথে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে.কে. সিনহা, ডিজিপি অনুরাগ সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসাদ প্রকল্পে 49 কোটি টাকা ব্যয়ে নতুন সেজে উঠেছে অন্যতম এই ধর্মীয় পর্যটন কেন্দ্র। মাতা ত্রিপুরেশ্বরীর দর্শনে শারীরিকভাবে অক্ষম এবং বয়স্কদের জন্য বসানো হয়েছে লিফট। এছাড়া দর্শনার্থীদের কথা মাথায় রেখে মন্দিরের চৌহদ্দির পরিমাণ বাড়ানো হয়েছে আগের চেয়ে কয়েক গুণ। 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পুজো দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মাননীয় প্রধানমন্ত্রীজি 22 তারিখে এখানে আসছেন এবং সেই বিষয়ে আমরা প্রথমে উনি 3টার সময়, এখন অবধি যা ঠিক আছে, অরুণাচল প্রদেশ থেকে উনি 3টের সময় আসবেন এয়ারপোর্টে। সেই এয়ারপোর্ট থেকে উনি হেলিকপ্টারে আমাদের পালাটানা যে হেলিপ্যাড আছে সেখানে নামবেন এবং মন্দিরে উনি পুজো দেবেন। পুজো দেওয়ার পরে মন্দির সম্পর্কে তার যে ইতিহাস, 500 বছরের ইতিহাস, সেই সম্পর্কেও যে আমরা উপরে যে প্ল্যাটফর্ম, সেখানে আমরা এই বিষয়ে জানকারি দেওয়ার জন্য আমরা একটা ওখানে ব্যবস্থা রেখেছি, সেই বিষয়ে উনি জানবেন। তারপর এখান থেকে আবার ব্যাক করে যেভাবে এসছেন সেভাবে উনি চলে যাবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আসবেন। তৎসঙ্গে আমাদের এই নবরূপে যে আমাদের মাতা মন্দিরের তৈরি হয়েছে সেটাও দ্বারোদ্ঘাটন করবেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে সেটা উনি উৎসর্গ করবেন। তো এটা আমাদের কাছে সবচেয়ে অত্যন্ত আনন্দের বিষয়। আমরা তা খতিয়ে দেখার জন্য আমাদের পুরো টিম, পার্টি এবং গভর্নমেন্টের তরফ থেকে আমরা এই যে এই প্রস্তুতির জন্য এবং আমাদের নেতাকে স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুতি বৈঠক করছি। নতুন পরিকাঠামোতে পুরোহিত থেকে শুরু করে সকলের সুবিধা হবে বলে জানান মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী। সবাই মিলে আমরা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করি, যেহেতু সুন্দর করা হয়েছে, সুন্দরটাকে ঠিক রাখতে গেলে সবাই মিলেই এটা সুন্দর রাখতে হবে। মাতা ত্রিপুরেশ্বরী সকলের, জানালেন মন্দিরের প্রধান পেইন্টার নূর মিয়া। ধর্মতে কোনো ইয়া নাই। আমি মুসলমান, হিন্দু, আমার ধর্ম আমি করি, হিন্দু। এই জায়গায় এই কারণে এই বাধা নাই যেন আমি কোনো হিন্দু সমাজে, হিন্দু স্থানে আমি কাজ করতে পারব না। আমি সবসময় জানি যে মার মন্দির আর মা হইল সবাই মা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ সবাই মা। এদিকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির নতুন রূপে সেজে ওঠায় খুশি দর্শনার্থীরাও। अभी तो कंस्ट्रक्शन ज़्यादा है ना, बड़ा हो गया। पहले का तो कंस्ट्रक्शन छोटा था तो गैदरिंग में बहुत ज़्यादा प्रॉब्लम हो जाता था। तो अभी तो ज़्यादा जगह बड़ा है तो लोग भी ज़्यादा आ सकते हैं, दर्शन कर सकते हैं माँ का। बहुत अच्छा लग रहा है। मोदी जी का ये काम सबको पसंद आएगा। সব মিলিয়ে দেশ বিদেশের পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, এটা বলাই বাহুল্য। আগরতলা প্রজ্ঞা ভবনে বিশ্ব বাঁশ দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। আধুনিক কৌশল ব্যবহার করে বাঁশ উৎপাদন বৃদ্ধির উপর জোর দেন মন্ত্রী। অর্থনীতি যদি আমাদের ভারতকে মজবুত করতে হয়, তাহলে কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেগুলো আমাদের কি করতে হবে,
এখানের লোকেরাই, আমাদের লোকাল লোকেরাই সেটাই ক্রয় করতে হবে। যদি আজকে আমরা বৈদেশিক জিনিস যদি আমরা ক্রয় করি, তাহলে বৈদেশে বিদেশে আমাদের অর্থনীতি চলে যাবে। তার জন্য ভারতীয় ব্যক্তির তৈরি করা, ভারতীয় জনগণের তৈরি করা জিনিস আমরা ক্রয় করবো। সেটা যদি আমরা মানসিকতা যদি আমরা রাখি, তাহলে অর্থনৈতিক দিকে আমাদের দেশ এগিয়ে যাবে। তো বাঁশের একটা গুরুত্ব আছে, বাঁশ লাগাতে হবে। এটাকে কিভাবে কমার্শিয়ালি এই বাঁশটাকে কাজে লাগিয়ে আমরা রোজগার করতে পারি, দ্যাটস দি মেইন থিম অফ ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। আমার অফিসে যদি কোনো ধরনের প্রস্তাব বাঁশ চাষীদের পক্ষে যদি সিগনেচার করতে হয়, I will not think even for 1 second. I will sign it then and then. ত্রিপুরাকে প্রগতির দিকে আমাদের নিয়ে যেতে হবে। সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা হলো বুধবার আগরতলা এজিএমসি ও জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই অভিযান চলবে আগামী 2 অক্টোবর পর্যন্ত। सिन्हा आईएएस महोदय जी का अभिनंदन किया जाए। या तो सुनाई नहीं देता या तो दिखाई नहीं देता। 140 करोड़ নারীদের যদি স্বাস্থ্য সুরক্ষা থাকে, তাহলে যেমন ওনার পরিবারের মধ্যেও, আমাদের প্রতিটি পরিবারের মধ্যে যেমন মানে সশক্ত পরিবার হবে, আমাদের রাজ্যেরও কিন্তু, আমাদের গ্রামেরও সেখানে কিন্তু সশক্ত গ্রাম এবং সশক্ত রাজ্য, সশক্ত ভারত হবে। এবং সেটা কি করে সম্ভব হবে? আমরা সবাই জানি যে এত পরিশ্রমের পরেও আমাদের মায়েরা, বোনেরা, তারা অনেক সময় নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন না। বিভিন্ন স্ক্রিনিং করার জন্য অবশ্যই যেন ওনারা দেয়। सबसे बड़े কি একটা হলো মহিলা, আরেকটা হলো যুবক, আরেকটা হলো কৃষক, কৃষি, আরেকটা হলো গরিব। এই 4টা স্তম্ভের উপরে নির্ভর করছে আমাদের ভারতবর্ষের বিকশিত ভারতের স্বপ্ন। সুতরাং উনি বলতে গিয়ে বলছে যে কোনো মা বোনেরা সবাই যেন, আজকে এখানে আছে, বিভিন্ন স্টল লাগিয়ে দিয়েছে ভিতরে, যার যার অসুবিধা আছে বাড়িতে শুধু দেখবেন আপনারা মা বোনেরা কি করে, কি নিজে অসুস্থ হলে দেখায় না, কিন্তু বাচ্চাটা শরীর খারাপ হলে দৌড়ে গিয়ে হাসপাতালে দেখায়। উনি বলছেন না, মা আগে সুস্থ থাকুন। যদি সুস্থ মা থাকে, সুস্থ পরিবার থাকবে এবং সুস্থ শিশু হবে এবং সশক্ত পরিবার থাকবে। এই জিনিসটা সামনে রেখেছে। हृदय प्रदेश मध्य प्रदेश में प्रधानमंत्री जी को अब आदिवासी लाखों किसान अभी हमारे साथ। তো আমরা একসঙ্গে দুজন মায়ের সেবা করব। একদিকে আমরা আধ্যাত্মিকতায় আমাদের মা দুর্গাকে বরণ করে নেব, আরেকদিকে আমাদের যে মাদেরকে সুস্থ রাখতে গিয়ে, আমাদের বালিকাদেরকে সুস্থ রাখতে গিয়ে সেখানে আমরা সেবা দেব। সকলে মিলে এই 15 দিনটাকে আমরা ভালোভাবে মানুষের, গরিব মানুষ যারা আছে, অসহায় মানুষ যারা একদম গ্রামীণ এলাকাতে যে সমস্ত মহিলারা থাকেন, শিশুরা, বাচ্চারা যারা থাকেন, তাদের কাছে এই সেবা আমরা পৌঁছাবো এবং তাদের কাছে পৌঁছে তাদের বিভিন্ন সমস্যাগুলো নিবারণ করার চেষ্টা করবো। जी और इसी कड़ी में अब माननीय प्रधानमंत्री जी से पुनः मुस्लिम कार्ड को कुमारी श्रद्धा और आदर का भाव है। देवियों सज्जनों दृष्टा है और भारत के अभूतपूर्व विकास प्रधानमंत्री जी से कि वे एक बगिया आपकी जोरदार करतल ध्वनियों की এবং অন্যান্য অতিথিগণের সহকারী সভাধিপতি শ্রী ভবতোষ দাস। आप मुझे देंगे कि नहीं देंगे? হোক এসিটি গ্রুপ, হোক আমাদের
বিভিন্ন স্কিম আজকে সমস্ত দিক থেকে কিন্তু আমাদের মহিলাদেরকে কিভাবে আত্মনির্ভর করা যায় এবং একটা দেশকে আত্মনির্ভর করতে হলে মহিলাদেরকে আত্মনির্ভর করতে হবে। তার জন্য এসএসজি গ্রুপের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভর করা হচ্ছে। এবং আজকে আপনারা শুনেছেন আমাদের মোদিজি যেভাবে আলোচনা রেখেছেন, উনার আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 2 কোটির বেশি মহিলা কিন্তু লাখপতি দিদি হয়ে গেছে। সুস্থ মায়েদের মধ্য দিয়ে সশক্ত ভারত নির্মাণ করা, এটা হচ্ছে মাননীয় মোদিজির প্রায়োরিটি। সে কারণে মায়েদের শরীরের মধ্যে দৈনন্দিন কাজ করতে গেলে তাদের যা যা অসুবিধা আছে সেগুলো যাতে শুরুতেই তাদের যে ধরনের রোগ আছে সেগুলোকে নির্ণয় করা যায় এবং শুরুতেই সেগুলো নির্মূল করা যায় এবং মায়েদের সুস্বাস্থ্যের মধ্য দিয়ে একটা সুস্থ ভারত নির্মাণ করার কিন্তু একটা পরিকল্পনা সারা দেশের মধ্যে নেওয়া হয়েছে। अरे आप कितने दूर क्यों न हो, आपके दिल की बात मां भारती की सुरक्षा को केंद्र में। নারীরা যদি সুস্থ যদি না থাকে আমাদের সমাজও সুস্থ থাকবে না। নারী যদি সুস্থ থাকে আমাদের সমাজ সুস্থ থাকবে। আমাদের নারীদের উপরে আমাদের মোদিজি গুরুত্ব দিয়েছে, তার জন্য আজকে এই যে অভিযানটা খুব সুন্দর অভিযান। রাজ্যভিত্তিক স্বচ্ছতা হি সেবা প্রকল্প কর্মসূচির সূচনা হয় বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে সাফাই কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। স্বচ্ছতা হি সেবা 2025 আজ 17 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী মহোদয় শ্রীমতী সবিতা বসুষ্ঠ, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ স্বচ্ছতা তো আমরা করবোই, রাস্তাঘাট অফিস কাছারি আমরা পরিষ্কার করবোই, কিন্তু নিজের এই পরিষ্কারের মাধ্যমে কিন্তু নিজের ভিতরেও যে অনেক সময় অস্বচ্ছতা থাকে, মনের ভিতর এবং যে অস্বচ্ছতা সেটাও কিন্তু আমাদের এই স্বচ্ছতা অভিযানে সেটাও আমরা নির্মূল করা প্রয়োজন এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এতে করে আমরা কিন্তু অনেকটা ডিসিপ্লিন, যেটাকে বলে আমরা কিন্তু ডিসিপ্লিন হতে পারি এবং এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। এটা আমাদের বলতে হবে যে এটা আমার কাজ, আমার এটা করতে হবে। স্বচ্ছতা একটা সুস্থতার প্রতিশ্রুতি, উন্নয়নের ভিত্তি এবং আত্মসম্মানের প্রতীক। যখন আমাদের গ্রাম স্বচ্ছ হবে তখন আমাদের নবপ্রজন্ম পাবে স্বাস্থ্যকর পরিবেশ, তখন পর্যটন ও কর্মসংস্থানও বাড়বে, তখন আমাদের সমাজ হবে প্রকৃত অর্থে গরিব মুক্ত, রোগ মুক্ত এবং নেশা মুক্ত। আদি কর্মযোগী অভিযান সারা দেশে 10 জুলাই থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবের সূচনা হয় মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে। চলতি বছরের 10 জুলাই থেকে সারা দেশে আদি কর্মযোগী অভিযান শুরু হয়েছে। বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই অভিযানকে বাস্তবায়িত করে তুলতে আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী এই 3 প্রকারের প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা হবে। তিনি জানান, প্রতিটি জনজাতি অধ্যুষিত গ্রামে একক পরিষেবা কেন্দ্র তথা আদি সেবা কেন্দ্র এবং জনজাতি গ্রামগুলোতে সেবার সময় এবং সেবা দিবসের মতো কর্মসূচির আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন। যারা সেবামূলক কাজ করে এবং শিক্ষিত যারা জনজাতি যুবক আছে তাদেরকে একসাথে করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, শিক্ষা, স্বাস্থ্য
এবং বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া উনাদেরকে একসাথে করে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড আদি সহযোগী। রাজ্যে এই অভিযানের মধ্য দিয়ে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন ডিস্ট্রিক্ট মাস্টার ট্রেনার এবং 260 জন ব্লক মাস্টার ট্রেনার নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী উন্নয়নের উৎকর্ষতা বজায় রেখে কাজ করার জন্য আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। যে এই অভিযানে আমরা এত সাকসেসফুল হয়েছি, সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু টপ পারফর্মার রাজ্য হিসাবে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের বলা হয়েছে। আমরা ত্রিপুরা, বিকশিত ত্রিপুরা 2047 সেটারও কিন্তু আমরা টার্গেট করেছি। আপনাদের ছাড়া সেটা কোনোদিনই সম্ভব হবে না। স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধনের ফলে প্রশাসনিক কাজে আরো গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্টেট প্রসেস ল্যাব এটি রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতি ও মানসম্পন্ন করে তোলার জন্য এক অভিনব উদ্যোগ। এখানে সরকারি কাজের প্রতিটি ধাপ বিশ্লেষণ করা হবে, জটিল প্রক্রিয়াগুলো সরলীকরণ করা হবে। আদি কর্মযোগী অভিযান জাতীয় স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং একাধিক বিভাগের মধ্যে সমন্বয়ে নিশ্চিত করবে। জিএসটি কাউন্সিল সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে করের হার কমিয়েছে। এই মাসের 22 তারিখ থেকে নতুন হার কার্যকর হবে, তাতে সাধারণ মানুষ লাভবান হবেন। যে ফিশের বিভিন্ন প্রোডাক্টগুলো, যেমন ফিশ অয়েল, ফিশের অন্যান্য যে মাছের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এবং আমাদের সি ফুডের যে সমস্ত প্রোডাক্ট, তার মধ্যে জিএসটি পার্সেন্ট কিছুটা ছিল 18%, কিছু 12%, সেখানে জিএসটিটা কমিয়ে 5% করা হয়েছে। এতে আমাদের মৎস্য চাষিদের ক্ষেত্রে খুব উপকার হয়েছে এবং ফিশ মাছের উপর যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় সেগুলো যদি আরও তাতে আমাদের মূল্য সংযুক্তিকরণ আমরা করতে পারি, তাহলে মৎস্য শিল্পে চাষিদের আয় অনেক বৃদ্ধি পাবে। মৎস্য চাষ করার জন্য যে বিভিন্ন জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন মাছের ইয়ের জন্য যে এরেটার প্রয়োজন হয়, বিভিন্ন ডিজেল পাম্প প্রয়োজন হয়, সেগুলো জিএসটি পার্সেন্টও কমিয়ে 5% করা হয়েছে। এইগুলো ডাইরেক্ট প্রভাব মৎস্য শিল্পের, মৎস্য চাষ এবং শিল্পের উপর পড়বে। মাছের প্রোডাকশান বৃদ্ধি পাবে, এগুলোর ব্যবহার চাষিরা আরও বেশি করবে, তার ফলে মাছের প্রোডাকশান বাড়বে। যেমন ডেয়ারি প্রোডাক্টের মধ্যে মিল্ক এবং পনিরের ক্ষেত্রে জিএসটি অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিভিন্ন আমাদের কৃষকদের যেটা খুবই প্রয়োজনীয়, যেটা সার বা সেগুলোর ক্ষেত্রে যেমন অ্যামোনিয়া, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড, সেগুলো জিএসটির রেট পরিবর্তন করে 18 থেকে 5% করা হয়েছে। এছাড়া মেশিনারি অনেকগুলো যে আছে, ট্রাক্টরের বিভিন্ন পার্ট, স্প্রিংকলার এবং ড্রিপ ইরিগেশন যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও জিএসটি অনেকটাই কমানো হয়েছে, 5% দিকে নেওয়া হয়েছে। ফার্মার এবং আমাদের কৃষি বিষয়ক যে অর্থনীতি সেটা আরও স্বয়ংসম্পূর্ণ হবে। সুতরাং এই সমস্ত প্রভাব আমাদের কৃষিক্ষেত্রে এক সুদূর প্রসারী এবং তাৎক্ষণিক এবং শুধু দুটোই প্রভাব দেবে, যেটা আমাদের কৃষিকে আরও স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী করবে। এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে ধন্যবাদ। এই ফিনান্সিয়াল চাপটায় জিএসটির তো কোনো আমরা বেনিফিট পেতাম না। জিএসটিটা প্রত্যেকটা ইনস্টলমেন্টের সঙ্গে জিএসটিটা যেত। এটা পলিসির উপর নির্ভর করে, যদি বড় অ্যামাউন্টের পলিসি হয়, বড় সাম এসিউডের, তাহলে তো এখানে বড় একটা অ্যামাউন্ট, এটা এক ধরনের ওয়েস্ট, আমাদের উপরে এটা একটা চাপ হতো কাস্টমারের উপরে। এখন ফিনান্সিয়ালি আমাদের একটা বিরাট বেনিফিট, এটা আমরা খুশি এতে। শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পলিসির ক্ষেত্রে, সে স্বাস্থ্য বিমাই হোক এবং জীবন বিমাই হোক, সেখানে জিএসটি উইথড্র হচ্ছে, এটা অবশ্যই একটা ভালো দিক। যদি জিএসটি উঠে যায়, আরও একটা বেশি সংখ্যক মানুষ লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের প্রতি আকর্ষিত হবে। কেন হবে? কারণ তাদের এখন প্রিমিয়াম অনেকটা কমবে। যেমন এখন 18% জিএসটি আছে, সেটা যদি 0% হয়, অবশ্যই সেটা ইন্স্যুরেন্সের বিজনেসের ক্ষেত্রে, লাইফ এবং হেলথ দুটোতেই একটা বিরাট একটা চেঞ্জ আসবে বলে আমরা বিশ্বাস রাখি। প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টধারীরা আরও 3টি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সহজেই চলে এসেছেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা, জানালেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তিনি জানান,
গোটা রাজ্যের গ্রামীণ ব্যাংকের 150টি শাখায় এ যোজনার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। और जनधन योजना के खाते खोल लिए जाने के बाद भारत सरकार द्वारा किए जाने वाले या दिए जाने वाले जितने भी लाभ हैं वो उसी के खाते के माध्यम से इनको प्राप्त हो रहे हैं। उसमें कोई भी इनको शुल्क नहीं देना पड़ता, मिनिमम बैलेंस नहीं रखना पड़ता। तो हम लोगों ने 2.62 लाख हमारे बैंक के अंदर हमने जनधन योजना के खाते खोले हैं और एज ए त्रिपुरा अगर सारे बैंकों को आप मिला देंगे तो करीब 5.5 लाख हमारे त्रिपुरा के अंदर में जनधन खाते के अकाउंट्स हैं। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা হলো একটি বার্ষিক নবীকরণযোগ্য দুর্ঘটনা বীমা প্রকল্প, যা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতার জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে, জানান चेयरमैन सत्येंद्र सिंह। इसमें जो प्रीमियम होता है 1 साल का प्रीमियम सिर्फ 20 रुपए का होता है और इसके अंदर एक्सीडेंटल इंश्योरेंस में कवर रहता है। अगर एक्सीडेंट में किसी को डेथ हो जाती है तो भारत सरकार की तरफ से 2 लाख रुपए का बीमा उनको प्राप्त होता है। इसके साथ ही साथ इसमें पार्शियल डिसेबिलिटी या टोटल डिसेबिलिटी भी कवर्ड है। পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় যে কোনো কারণে মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা প্রদান করা হয়। इसमें सिर्फ एक्सीडेंटल इंश्योरेंस कवर नहीं है, अगर कस्टमर का किसी भी प्रकार से डेथ होती है, चाहे वो नेचुरल डेथ हो या कोई भी डेथ हो, तो उसमें भारत सरकार की तरफ से 2 लाख रुपए का बीमा मिलता है और इसमें जो प्रीमियम आता है साल का वो 436 रुपीज़ का प्रीमियम आता है। উপরোক্ত প্রকল্পগুলির লাভ পেয়ে খুশি সুবিধাভোগীরা। তো আমার হাজব্যান্ড এক্সপায়ার হয়েছে তার 2016 তখন প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা আরম্ভ হয়েছিল, তখনই আমি প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা ক্লেমটা পেয়েছি। তো বাবা মারা যাওয়ার আগে একটা প্রধানমন্ত্রী যোজনা করেছিল, তো বাবা মারা যাওয়ার পর আমি ব্যাংক থেকে 2 লাখ টাকা আমাকে প্রধানমন্ত্রী যোজনা থেকে দেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। বউয়ের নাম ছিল প্রিয়াদেব চক্রবর্তী। উনি বাড়িতে আগরতলাতে বাড়িতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার যে এসএসজি গ্রুপ ছিল সেখানে 2টি ইন্স্যুরেন্স ছিল, একটি পিএমজেজেওয়াই এবং এসবিওয়াই। সেই 2টি ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টের পর আমরা ক্লেম পেয়েছি। প্রধানমন্ত্রী জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সামাজিক সুরক্ষা পেতে এখন অনেকেই আগ্রহী। রাজ্য পূর্ত দপ্তর ও দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স রাজ্য শাখার উদ্যোগে আয়োজিত হয় 58তম ইঞ্জিনিয়ার্স ডে। আগরতলার প্রজ্ঞা ভবনে এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। We are so happy and proud with us. Conference of the Look East policy. বিকশিত ত্রিপুরা, প্রতিটি রাজ্য যদি বিকশিত না হয় তাহলে কোনো অবস্থায় দেশও বিকশিত হয়। যে আজকে আমরা দিবস পালন করছি, সেই দিবস উপলক্ষে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় কোনো অবস্থায় অন্য কিছু করা যাবে না। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। তো আমাদের জন্য ইঞ্জিনিয়ার্স একটা ক্রুশিয়াল রোল is to shape the society, shape the world. ইঞ্জিনিয়ার্সের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। সেই জায়গার মধ্যে আমি যারা এখানে ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে আরো বেশি যাতে প্রেসিশন বিষয়টা আসে সেদিকে আপনারা নজর রাখবেন। আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।